তাহলে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, নিউটনের প্রথম সূত্র কি বলে আমাদেরকে? বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলতে থাকবে। এটা বলতে কি বোঝায়? ধরো একটা টেবিল, টেবিল কিভাবে অঙ্কন করে? ধরো এই যে একটা টেবিল, কি টেবিল ভাবতে পারো। তো এই টেবিলটাকে তুমি যদি কোনো রকম বল প্রয়োগ না করো, মানে ধাক্কা দিলা না, ঠেলা দিলা না, টান দিলা না, কোনো রকম বল প্রয়োগ না করো, এই যে বাহ্যিক বল, এখানে এই লেখাটা বুঝতে পারো, বাহ্যিক কোনো বল। বাহ্যিক কোনো বল মানে কি? বাহির থেকে প্রযুক্ত, বাহির থেকে প্রযুক্ত। বাহ্যিক কোনো বল মানে হচ্ছে বাহির থেকে প্রযুক্ত। বাহির থেকে প্রযুক্ত মানে আমি যে বাহির থেকে দিতে পারি, এইভাবে তোমাদের যদি একটু দেখাই, এভাবে আমি একটা বল দিতে পারি, ধাক্কা দিতে পারি, এভাবে ধাক্কা দিতে পারি, অথবা এইভাবে টান দিতে পারি। তো বাহ্যিক কোনো বল যদি প্রয়োগ না করা হয়, এই টেবিলটা আজীবন কিন্তু স্থির থাকবে। তোমার টেবিলটাকে যদি তুমি টান দাও, না নাড়াচাড়া না করো, বা ধাক্কা টাক্কা না কিছু না দাও, ওই সারা জীবন ওইভাবেই থাকবে। স্থির বস্তু ওই স্থির ছিল, সারা জীবন স্থিরই থাকবে। আর গতিশীল বস্তু, ধরো একটা বাইক, ধরো এই যে বাইকটা, এই বাইকটা একটা গতিশীল অবস্থায় আছে, মানে চলতেছে এদিক বরাবর, এদিক বরাবর চলতেছে এই রাস্তা দ্বারা। তাহলে এই বাইকটা যে চলতেছে, চলতেছে এর যদি কেউ তুমি ব্রেক না চাপো, প্লাস রাস্তায় যদি কোনো ঘর্ষণ না থাকে, প্লাস বাতাস যদি না থাকে, তাহলে এই বস্তু, এই গতিশীল বস্তু কি থাকবে? সারা জীবন সুষম দ্রুতিতে চলতে থাকবে। সুষম দ্রুতি মানে কি? সুষম দ্রুতি মানে হচ্ছে বেগের কোনো চেঞ্জ হবে না। দ্রুতি মানে কি? দ্রুতি মানে হচ্ছে যেটা দূরত্ব থেকে আসে, মানে দিক পরিবর্তন হতে পারবে। ঠিক আছে, এই জিনিসটা গতি অধ্যায় না পড়লে একটু বোঝা মুশকিল হতে পারে, বাট শুধু এতটুকু জেনে রাখো, দ্রুতি, সুষম দ্রুতি মানে হচ্ছে একই স্পিডে চলতে থাকবে, একই স্পিডে চলতে থাকবে। সুষম দ্রুতি মানে হচ্ছে একই স্পিড, মানে একই স্পিড। তাহলে আমি কি বললাম? একটা বাইক মনে করো, এই যে বাইকের যে মিটার, মিটারে মনে করো লেখা আছে 20 কিলোমিটার/আওয়ার। তাহলে এভাবে যদি 20 কিলোমিটার/আওয়ার স্টার্ট দিয়ে দাও, রাস্তায় যে কোনো বাধা নাই, কোনো ব্রেকও চাপলা না, কোনো গিয়ারও দিলা না, আজীবন এমনিই চলতে থাকবে, আজীবন এমনিই চলতে থাকবে। তাহলে এখানে কি বললো? গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলতে থাকবে, আজীবন এই যে 20 স্পিড নিয়েই চলতে থাকবে, যত স্পিড উঠাই দিবা তত স্পিড নিয়ে আজীবন চলতে থাকবে। তাহলে ব্যাপারটা কি হইলো? আমি যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করি, মানে বাহির থেকে কোনো ধাক্কা ধাক্কি না দিই, যেমন এই বাইকটাকে মনে করো পিছন থেকে ধাক্কা দিলাম না, তারপর এখান থেকে পিছন থেকে ধাক্কা দিলাম, এই সামনে থেকে ধাক্কা দিলাম না, কোনো রকম বাধা টাধা কিচ্ছু দিলাম না। ব্রেক চাপাও কিন্তু একটা বাধা দেওয়া, ব্রেক চাপা একটা বাধা দেওয়া, ব্রেক চাপলাম, গতি কি করলাম? বাধা দিলাম। তাহলে ব্রেকও চাপলাম না, ধাক্কা দিলাম না সামনে থেকে, পেছন থেকেও দিলাম না। তাহলে এই গতিশীল বস্তু কি থাকবে? আজীবন, আজীবন দ্রুতিতে, মানে নির্দিষ্ট একটা দ্রুতিতে গতিশীল থাকবে। আর স্থির বস্তুকে যদি তুমি টান দাও, বল দাও, মানে কিছু না দাও আর কি, টান, বল, ঠেলা, ধাক্কা, যদি এরকম কিছু কার্যকলাপ না করো, স্থির বস্তু আজীবন স্থিরই থাকবে। খুবই কমন সেন্স না এটা? যে আমি একটা জিনিসকে ধরতেছি না, ছুঁইতেছি না, ও যেমন আছে তেমনই থাকবে, এটা হচ্ছে কথা। তাহলে এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। নিউটন সাহেব এটাকে সূত্র বানাই ফেলছে, প্রথম সূত্র এটা হচ্ছে জড়তা রিলেটেড সূত্র। তাহলে এটা হচ্ছে স্থির, আমি একটু তোমাদেরকে মার্ক করে দিচ্ছি, এটা হচ্ছে স্থির। তাহলে স্থির বস্তু আজীবন স্থিরই থাকবে, এবং গতিশীল বস্তু সারা জীবন গতিশীলই থাকবে যদি কোনো বাধা বাধা না থাকে। গতিশীল বস্তু সারা জীবন গতিশীলই থাকবে। আমি এটা একটু তোমাদের কালার করে দিই, নাহলে এই জিনিসটা বোঝা মুশকিল হচ্ছে। আচ্ছা, যদি স্থির থাকে তাহলে আদিবেগও শূন্য, আদিবেগকে ইউ দ্বারা প্রকাশ করি, শেষ বেগও কিন্তু শূন্য, তার মানে বেগই তো নাই, তাহলে দুইটা তো শূন্যই হবে, খুবই স্বাভাবিক হিসাব। আর যদি গতিশীল হয় তাহলে আদিবেগ যা, শেষ বেগ যা, একই হবে। আদিবেগ এবং শেষ বেগ কি হবে? একই হবে। কারণটা কি? কারণ আমি ওই যে বললাম, যদি তুমি বাইকটাকে 20 কিলোমিটার/আওয়ার স্পিডে উঠায় ছাইড়া দাও, কোনো বাধা দিলা না, কোনো ব্রেক চাপলা না, রাস্তায় কোনো ঘর্ষণ নাই, তারপর বাতাসের কোনো বাধা নাই, ওই গাড়িটা
20 কিলোমিটার বেগেই চলতেই থাকবে। তাহলে আদিতেও 20 কিলোমিটার বেগে ছিল, শেষ বেগেও 20 কিলোমিটারই হবে। তাহলে আদি বেগ এবং শেষ বেগ কি হবে সেখানে? সমান হবে। মানে আদিতে বেগ শেষে বেগ একই হবে। কিছুক্ষণ সময় পরে দেখলা 20 কিলোমিটার পার আওয়ারই আছে। আবার 2 দিন পরে যা দেখলা 20 কিলোমিটার পার আওয়ার বেগেই গাড়িটা চলতে আছে। তাহলে আদি বেগ এবং শেষ বেগ সমান হবে। আর এই ক্ষেত্রে আদি বেগও নাই, শেষ বেগও নাই। এই জিনিসগুলো একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করবা, যাতে মুখস্থ কম করতে হয়। কত মুখস্থ রাখবা আর? আমরা তো ডাক্তার না যে সব মুখস্থ করে ফেলবো। তো ভিজুয়ালাইজ করার ট্রাই করবা অবশ্যই। আর এই দুই ক্ষেত্রেই যেটা মনে রাখা লাগবে, এই দুইটা ক্ষেত্রেই ফোর্সের মান হচ্ছে জিরো। ফোর্সের মান জিরো কিভাবে হলো ভাই? ফোর্সের মান জিরো, ফোর্স মানে কি? এফ দ্বারা প্রকাশ করি না, এফ সমান সমান হচ্ছে জিরো। এফ মানে কি? ফোর্স মানে কি? বল। তাহলে এফ সমান সমান জিরো মানে কি? বল সমান সমান জিরো। বল জিরো কেন? কারণ এই যে প্রথম যে লাল ঘরটা করছি আমি, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, তাহলে বাহ্যিক কোনো বলই দিইনি আমি, তাহলে বল কত? শূন্য। বাহ্যিক কোনো বলই দিইনি, তাহলে বল শূন্য। দেখো, মানে ভিজুয়ালাইজ করতে পারো কিনা, আস্তে 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 পারো কিনা দেখো। একটু একটু করে কঠিনের দিকে যাচ্ছি, মানে ম্যাথমেটিক্যাল টার্মের দিকে ঢুকতেছি আমরা। একটু একটু করে যাচ্ছি, একটু পরে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রে যাব, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সূত্র। আর এই নিউটনের যে 3টা সূত্র আমি পড়াবো, ঠাড়া মুখস্থ করবা। ঠাড়া মুখস্থ বলতে বুঝছো তো? বুঝার পরে মুখস্থ করো, সমস্যা নেই। না বুঝা মুখস্থ করার দরকার নাই। প্রথমে বোঝা, পরে যদি মনে না থাকে তাহলে এটা মুখস্থ করো। আর যদি বুঝা মনে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে তো মেয়েকে ফজলুল হক। ঠিক আছে? আর যদি বোঝার পরও মনে না থাকে, বোঝার পর যদি বানা লিখতে পারো তাহলে কিন্তু খুবই ভালো। আর যদি বোঝার পরে মনে না থাকে তাহলে ঠাড়া মুখস্থ। এই নিউটনের 3টা সূত্র কেন মুখস্থ করবো? এটা সম্মানের বিষয়। ফ্যামিলিতে যে কোনো প্রান্তে যাও, জিজ্ঞেস করবে নিউটনের 3টা সূত্র বল দেখি, নিউটনের 2 নম্বর সূত্রটা বল দেখি, নিউটনের 3 নম্বর সূত্র দেখে বল দেখি, তুই তো সায়েন্সে পড়ছ বল দেখি। তোমার কমার্সের স্টুডেন্ট আইসাও এটা জিজ্ঞেস করবে। তো এই জিনিসটা মুখস্থ রাখা লাগবে। পেস্টিসে লাগে ভাই, সায়েন্স নিয়ে পড়তেছি তো সম্মানে লাগবে, এর জন্য এটা মুখস্থ করে রাখবা। ওকে? আরে ইমোজি ইমোজি দেওয়ার টাইমে অন্তত মুখস্থ করে ফেলতে পারো, মনে না থাকলে। আশা করি মনে থাকবে। আরে ভাই, আমি কোনো একটা জিনিসকে টাচ করতেছি না, বাহ্যিক কোনো বল দিতেছি না, ওরে কোনো ধরলামও না, টানলামও না, ধাক্কাও দিলাম না, কিছুই করলাম না। ও স্থির স্থির যদি থাকতো, টেবিলটা স্থির অবস্থায় আছে, ও স্থিরই থাকবে, ওরা কিছু করলাম না। তারপর একটা গতিশীল বস্তু, ওরা আমি ধাক্কা দিয়ে থামাইলাম না, টাইনা ধরে থামাইলাম না, ও অমনি চলতেই থাকবে। তাই না? খুবই স্বাভাবিক বিষয়। মুখস্থ করে কিছু নাই। আমি তো তোমার এখানে উপরে বানাই লিখে দিলাম, তুমি এটার আবার বানাই লিখে দিবে পরীক্ষায়। এত মুখস্থ করে কুল পাওয়া যাবে? আমি শুধু এতটুকু জানতাম যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে। ওইটার একটু চিন্তা ভাবনা করে মডিফাই করে একটু ভাষা সুন্দর করে লিখে দিলাম। কারণ তোমাদের তো একটু ভাষা সুন্দর করে পড়াইতে হবে, একটু খ্যাত খ্যাত হয়ে যাবে নাইলে। ওকে? আজকে আমি মোবাইল দিয়েও জয়েন করছি, দেখছো? আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথম সূত্র আশা করি বুঝতে পারছি। প্রথম সূত্র বুঝতে পেরেছি, তাহলে হচ্ছে এখন আমরা চলো একটা জিনিস দেখতেছি। এখানে একটু মডিফাই করো, তাহলে জিনিসটা একটু সুন্দর হয়। সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে, এই জিনিসটা একটু অ্যাড করে নাও। সরল পথে চলতে থাকবে, এতটুকু অ্যাড করলেই হয়ে যাবে। ঠিক আছে? এতটুকু অ্যাড করলে একটু সৌন্দর্য বাড়ে, আর কিছুই না। এমনি উপরেটা লিখে দিলেও কিন্তু নাম্বার সারে দিয়ে দিবে। ওকে, তাহলে আমরা হচ্ছে 2 নম্বর সূত্রের দিকে যাচ্ছি। 2 নম্বর সূত্র হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, 3 স্টার।
নিউটনের দ্বিতীয় সূত্র। সায়েন্স, কমার্স, আর্টস যে যেখানেই পড়ুক না কেন, সবাই কিন্তু নিউটনের নাম শুনছে। তো তুমি যখন সায়েন্সে পড়বা, তোমার ফ্রেন্ড ও যেখানেই পড়ুক ও এসে জিজ্ঞেস করবে, বলতো নিউটনকে, নিউটন কোন কোন সূত্রগুলো দিছে, কয়টা সূত্র দিছে, কি কি সূত্র দিছে। তো দ্যাটস ওয়াই এটা মনে রাখা আমাদের জন্য কিন্তু বাধ্যতামূলক একরকম ভাবে, না হলে সব পেস্টিস পাংচার হয়ে যাবে, একদম পেস্টিস পাংচার হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ বলো। তোমার ফ্রেন্ডদের কখনো দেখো নাই? তোমার ফ্যামিলি জিজ্ঞেস করবে, দেখো তোমার ফ্যামিলি বলতে তোমার ইন্টার ফ্যামিলি না, পুরা ফ্যামিলি চিন্তা করো, বংশ আর কি। একদিন না একদিন ধরা পড়বাই, দেখো, বুঝতে করে রাখো। আর এমনিও মুখস্থ করা লাগবে তোমার পরীক্ষার জন্য, এমনিও করা লাগবে, কিন্তু বললাম যে এই জিনিসটা একটু সেন্সিটিভ বিষয়। সমাজে অনেক মানুষ, ধরো যে তোমার আব্বু আসলো, তোমার আব্বুর এক ফ্রেন্ড, তোমার আব্বু বলে আমার ছেলে তো সায়েন্সে পড়তেছে, ও অস্থির, বাবা তুমি নিউটনের সূত্র জানো? তোমার আব্বুর ফ্রেন্ড জিজ্ঞেস করলো, মনে করো। যদিও জিজ্ঞেস করবে না, এখন মানুষ শিক্ষিত হয়ে গেছে। মানুষ যখন শিক্ষিত হয়ে যায়, জ্ঞানের দিক দিয়ে ভারী হয়ে যায়, তখন একজন মানুষকে সহজে পচাতে চায় না। বাট যে বদ শিক্ষিত বদ, সে হচ্ছে একজন মানুষকে নিচু করতে চায়। ঠিক আছে। আচ্ছা, নিউটনের দ্বিতীয় সূত্র কি বলে? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কথা বুঝতেছি না, আবার বলো। হ্যাঁ, মোবাইল দিয়ে ক্যামেরা দেখতেছি, মানে ভিডিও দেখতেছি, আর ল্যাপটপে লিখতেছি, এই আর কি। আমি ক্যামেরা অন করি না, কারণ হচ্ছে তোমার, আমার যে ল্যাপটপের ক্যামেরা, এটার ভিতরে হচ্ছে কি বলে, ওই যে ধুলা ঢুকছে, এটা পরিষ্কার করার সময় হয় না। তো এটা পরিষ্কার যখন করব তখন অন করব। কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং বল যেদিকে ক্রিয়া করে, তোমরা নিজেদের মধ্যে একটু কম্পিটিশন করা ট্রাই করবে, যে আমি একই সাথে পড়তেছি, একই জিনিস পড়তেছি, আমি যাতে বেশি পারি তার জন্য আমি এই জিনিসটা 2-3 বার পড়ি। আমি জানি যে আমার ফ্রেন্ড এটা একবার পড়বে, আমি এটা 2-3 বার পড়ি, আমি ওর চেয়ে বেশি জানবো। একই জিনিস পড়তেছি, কিন্তু পারতেছি কিন্তু একই জিনিস না। পড়তেছি একই জিনিস, পারতেছি কিন্তু ডিফারেন্ট জিনিস। কারণ এটা ডিফারেন্সটা হয়ে যায়, একজন পড়ে কম, একজন পড়ে বেশি, হয়ে যায়। তো ডিফারেন্সটা তৈরি করতে হবে নিজেদের মধ্যে, যত বেশি তৈরি করতে পারবা। এটা হচ্ছে পার্সোনাল কম্পিটিশন, এটা বলে দিলাম আমি, টপারদের সিক্রেট এটা। কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। একটা বাস্তব কথা কি জানো, আমার না পড়াইতে ভালো লাগে, কিন্তু নিজে পড়তে ভালো লাগে না। খুবই স্বাভাবিক বিষয় না? আমাকে কেউ একটু জ্ঞান বুদ্ধি দিবা, আমি যদি পড়তে বসি। বললাম আমারই কি একটু জ্ঞান বুদ্ধি দিবা, যাতে আমি পড়তে বসি? আমার তো পড়াইতে ভালো লাগে, কিন্তু পড়তে ভালো লাগে না। তাহলে কি করা উচিত? সবাই তাহলে একসাথে চা খাই।
আজকে চা না, আজকে মরিচ খাবো, মরিচ। আজকে মেজাজ টেজাজ সব খারাপ। রিয়াল মাদ্রিদের খেলা তো, মরিচ খাইতে হবে। এত কনফিডেন্স ভালো না, ওভার কনফিডেন্স কিন্তু বিপদের কারণ। আচ্ছা, দেখা যাক। ঠিক আছে, আমরা পড়ায় ফিরি। তা কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটে। কিছুই বুঝি নাই, আমিও বুঝি নাই, তুমিও বুঝো নাই, কিন্তু বুঝতে হবে এখন। তাহলে এটা কিভাবে এক্সপ্লেন করা যায়? আচ্ছা, ভরবেগের পরিবর্তনটা কি ছিল সেটা একটু এক্সপ্লেন করি আমরা। ভরবেগের পরিবর্তন কি ছিল এগুলো একটু এক্সপ্লেন করে আসি। ধরো এটা একটা বস্তু, সেম বস্তুটাই, এটাকেই কপি করে আসি, তাহলে একই রকম হবে। সমানুপাতিক মানে জিনিসটা আমরা বুঝতে পারবো এখন, ওয়েট করো। তো দুইটা একই বস্তুর দুইটা ভিন্ন পজিশন আমি বর্ণনা করতেছি এখানে। তো এই বস্তুটার ভর যদি এম হয়, এটাও এম, কারণ একই বস্তু দুইটা ভিন্ন পজিশনে আমরা হিসাব করব। আচ্ছা, তো প্রথমত এর বেগ ছিল, এর একটা গতি ছিল, গতি এদিক বরাবর বেগ ছিল। বেগ ছিল হচ্ছে আদি বেগ, যেটা সেটা হচ্ছে ইউ ছিল, আদি বেগ ইউ ছিল। মানে একটা নির্দিষ্ট বেগে যাচ্ছিল, আদি বেগে যাচ্ছিল, সেটা 10 হতে পারে, 5 হতে পারে, ঠিক আছে, বা মনে করো স্থিরও থাকতে পারে। তাহলে এটা মনে, এখন আপাতত মনে করো যে এটা একটা চলতেছিল আর কি, গতিশীল অবস্থায় চলতেছিল। আচ্ছা, ভালো কথা। এরপরে তুমি একটা অকাজ করলা, অকাজটা কি? তুমি হচ্ছে এই দিক বরাবর একটা বল দিলা, এদিক বরাবর হচ্ছে বল দিলা, সেটা হচ্ছে এফ পরিমাণ। কত পরিমাণ আমি জানি না, আমি এফ দ্বারা প্রকাশ করলাম। তাহলে এটার মধ্যে কি করলাম, আমি বাহ্যিক বল প্রয়োগ করলাম। এর আগের যে নিউটনের প্রথম সূত্র ছিল, এখানে আমরা বাহ্যিক বল কোনো প্রয়োগ করি নাই, বাহ্যিক কোনো বল দেই নাই। তাহলে এই যে বলটা, এই বলটা সাধারণ অবস্থায় চলতেছিল, সাধারণ অবস্থায় দৌড়াইতেছিল। ধরো যে একটা ক্রিকেট বল, একটা ক্রিকেট বল দৌড়ায় তোমার সামনে দিয়ে যাচ্ছে, তুমি ওর পিছে পিছে দৌড়া যায়, ওরা আর একটা লাথি দিলা, তাহলে কি হইলো, ওরা আর একটা ধাক্কা দিলা না? তো মনে করো এই যে লাথিটা দিলা, এই যে লাল কালার বল এফ, এফ বলে তুমি লাথিটা দিলা, তাহলে কি হবে, ওর স্পিড ছিল আগে ইউ, এখন স্পিড বেড়ে কত হয়ে গেছে, শেষ বেগ হয়ে গেছে, মনে করো স্পিড বেড়ে চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে ভি হয়ে গেছে। স্পিড, স্পিড চেঞ্জ হয়ে ভি হয়ে গেছে, স্পিড চেঞ্জ হয়ে ভি হয়ে গেছে। তাহলে এখন ভরবেগের পরিবর্তনটা কত? তো দেখি, ভরবেগের পরিবর্তন আমরা অলরেডি শিখছি, ভরবেগের পরিবর্তনকে আমরা ডেল পি দ্বারা প্রকাশ করি। শেষ ভরবেগ, শেষ ভরবেগ কত, শেষ ভর ইন্টু বেগ, মানে ভর ইন্টু শেষ বেগ হচ্ছে ভর, শেষ ভরবেগ এমভি, মাইনাস আদি ভরবেগ, আদি ভরবেগ কত, ইউ ইন্টু এম, মানে আদিতে যে বেগ ছিল এবং ভর ছিল, তাহলে এম ইউ। তাহলে এটাই তো ছিল আমাদের হচ্ছে ভরবেগের পরিবর্তন। তো প্রথম দিন কিন্তু আমি এই যে বল দিয়ে যে ধাক্কা দিলাম, এটা কিন্তু প্রথম দিন আমি বলি নাই, কারণ তখন আমি কিন্তু বল জিনিসটা পড়াই নাই, যে বল জিনিসটা কি। অলরেডি আমরা গত ক্লাসে বল জিনিসটা পড়ছি, তো আমরা ধাপে ধাপে পড়তেছি। আস্তে আস্তে টপিকের সংখ্যা অনেক বেড়ে যাবে, অনেক বড় মনে হবে, যখন রিভিশন দিবা বারবার তখন আবার ছোট হয়ে যাবে। আচ্ছা, তাহলে ডেল পি হচ্ছে ভরবেগের পরিবর্তন, সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। ডেল পি হচ্ছে ভরবেগের পরিবর্তন, ডেল পি হচ্ছে ভরবেগের পরিবর্তন। আচ্ছা, এখানে আমাদের সূত্রে কি বলছে, আমাদের সূত্র যদি একটু খেয়াল করো, ভরবেগের পরিবর্তনের হার, হার মানে কি, সময় দ্বারা ভাগ। আমি মনে হয় 5-6 বার বলে ফেলছি অলরেডি। হার মানে হচ্ছে সময় দ্বারা ভাগ, হার মানে হচ্ছে সময় দ্বারা ভাগ। তো
সময় দ্বারা কেন ভাগ করি, হার কিভাবে বের করো, সবকিছু তুমি হার বের করতে পারবা সময় দ্বারা ভাগ করে, শুধু সময়টা লাগবে তোমার। ধরো কিভাবে বলতে পারি, ধরো যে তুমি 5 সেকেন্ডে 5 সেকেন্ডে 80টা আপেল খাইতে পারো, 5 সেকেন্ডে 80টা আপেল খাইতে পারো, তাহলে তোমার আপেল খাওয়ার হার কত? 80/5, 80/5 16, তার মানে 1 সেকেন্ডে তুমি 16টা করে খাচ্ছ, এটাই তোমার হার, রেট, তোমার খাওয়ার রেট, তোমার খাওয়ার রেট। তাহলে যখন রেট বের করি, হার বের করি, তখন আমরা কি করি, সময় দ্বারা ভাগ করি, সময় দ্বারা ভাগ করি রেট বের করার সময়, ঠিক আছে? তাহলে এখানে ভরবেগ পরিবর্তনের হার, ভরবেগ পরিবর্তন তো দেখলাম ডেল পি, ডেল পি, ভরবেগ পরিবর্তন তো অলরেডি দেখে ফেললাম ডেল পি, তাহলে হারটা কি? ভরবেগ পরিবর্তন তো ডেল পি দেখে ফেলাম, তাহলে হারটা কি? হারটা হচ্ছে, এটাকে যদি টাইম দ্বারা ভাগ করি তাহলে সেটা হচ্ছে হার, সেইটা হচ্ছে হার। এই টাইমটা আসলে কোন টাইমটা? এই টাইমটা হচ্ছে যতক্ষণ যাবত তুমি লাথিটা ওই বলটাকে দিছিলা, একটা বল তোমার সামনে দিয়ে দৌড়াচ্ছিল, ওইটারে তুমি আরো একটা লাথি দিছো, সামনে দিয়ে ইউ বেগে দৌড়াচ্ছিল, ইউ আদি বেগে দৌড়াচ্ছিল, গড়ায় গড়ায় যাচ্ছিল আর কি, বল তো আর দৌড়ায় না, গড়ায় গড়ায় যাচ্ছিল, তো তুমি ওইটাকে কি করলা, এফ বলে একটা লাথি দিলা, কত সময় যাবত, ধরো যে 2 সেকেন্ড বা 1 সেকেন্ড, 1 সেকেন্ড ধরে একটা লাথি দিলা, বা যে হাফ সেকেন্ড যাবত একটা লাথি দিলা, বা আরো কম সেকেন্ড হতে পারে, যে কোনো সেকেন্ড হতে পারে, ঠিক আছে? তো 1 সেকেন্ড বা হাফ সেকেন্ড যাবত একটা লাথি দিলা টি সময়ে, সেই টি দ্বারা যদি তুমি এই ভরবেগকে ভাগ করো, তাহলে তুমি ভরবেগের হার পেয়ে যাবা, মানে ভরবেগ পরিবর্তনের হার পেয়ে যাবা। ভরবেগ পরিবর্তনটা কিন্তু হয়েছে এই বলের কারণেই, এই বলটা না দিলে তো এই বেগটা বাড়তো না, ইউটা তো আর ভি হইতো না। একটু কল্পনা করো, একটু কল্পনা করো, মানে তোমার সামনে দিয়ে একটা বল গড়ায় যাচ্ছে, বল গড়ায় যাচ্ছে, বলের একটা স্পিড আছে, তুমি যদি লাথি না দাও স্পিড তো আর চেঞ্জ হবে না, স্পিড তো ওইভাবেই চলতে থাকবে, চেঞ্জ হবে না। সাধারণ মাঠের কথা চিন্তা করো না, মাঠে তো বল গড়ায় গড়ায় আস্তে আস্তে থেমে যাবে। এসব অঙ্কের ক্ষেত্রে ওই যে ঘর্ষণ টর্ষণ এখন আনা যাবে না, চিন্তা করতে হবে যে বলটা চলতেই থাকবে, বলটা চলতেই থাকবে। ওই যে জড়তার যে অঙ্কগুলো করলাম আমরা, এই যে প্রথম জিনিসটা যে বললাম, যদি বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীলই থাকবে। তাহলে বল তোমার সামনে দিয়ে দৌড়ায় যাচ্ছে, এটা গতিশীল বস্তু, আর যদি তুমি লাথি টাথি না দাও তাহলে তো ও যেমনি আছে অমনি চলতে থাকবে। ধরো যে একটা লাথি দিলা, দিলে ওর স্পিডটা বেড়ে যাবে না, ওর স্পিড বেড়ে ইউ থেকে ভি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, তাহলে তখন ভরবেগের পরিবর্তনটা হয়েছে। বল দিছো হচ্ছে টি সময় যাবত, বল দিছো, লাথিটা টি সময় যাবত দিছো, তাহলে সেই ভরবেগের পরিবর্তনকে টি দ্বারা ভাগ করলে ভরবেগ পরিবর্তনের হার, এইটা মানে বোঝাচ্ছে তোমার ভরবেগ পরিবর্তনের হার। ভরবেগ পরিবর্তনের হার হচ্ছে এইটা, ওকে? তাহলে আমরা এই জিনিসটা পাইলাম। আমি দেখি এই পেজটাকে কপি করা যায় কিনা, তোমরা তুলে ফেলো। তোমাদের তোলার সময় লেখা খারাপ হইলেও কোনো সমস্যা নাই, কারণ তুমি নিজে বুঝলেই হইলো। তোমার নোট খাতা তুমি তো অন্য কারো দিবা না, তোমার আম্মুও পড়বে না, তোমার আব্বুও পড়বে না, বা তোমার যে বোর্ডে যে খাতা দেখবে ওনে এসে দেখবে না যে ভাই তোমার নোট খাতাটা দেখি, তোমার নোট খাতা যদি ভালো হয় তাহলে নাম্বারটা বেশি দিব, এরকমও না। তোমার নোট খাতা তুমি বুঝলেই হইলো, দরকার বললে এইভাবে লিখে রাখবা যে এই জায়গায় ভাই বলছে এটা করতে হবে, ওইভাবে তুমি বাংলায় লিখে রাখবা আমি এই কাজটা করতাম, আমার নিজের বোঝার দরকার, অন্যের বোঝার দরকার নেই তো, ওকে? তাহলে হচ্ছে এটা তো কপি করছি, দেখি এটা কাজ করে কিনা ওইভাবে। হায় হায়, আচ্ছা, তাহলে আমরা ভরবেগ পরিবর্তনের হারটা পাইছি। কি বলছে, কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল কোথায় ছিল, এই যে যত বলে তুমি লাথিটা দিছো, এই বলের সমানুপাতিক। খুবই স্বাভাবিক হিসাব, খুবই স্বাভাবিক হিসাব। তুমি যত জোরে লাথি দিবা ভরবেগের পরিবর্তন তত বেশি হবে। কেন ভরবেগের পরিবর্তন তত বেশি হবে? কারণ যত জোরে লাথি দিবা, ধরো যে আগে ছিল স্পিড 10, লাথি দেওয়ার পরে বলের স্পিড হয়ে গেছে তোমার 60, আরো জোরে লাথি দিলে এখানে 60 থেকে হয়ে যেত 200। তাহলে যত এটা বাড়তেছে, ভি যত বাড়তেছে, এই যে ভি তত বাড়তেছে, এই ভি যত বাড়বে তত এই ডেল পির মান তত বাড়বে, অবশ্যই বাড়বে। এটা যত বড় হবে, বড় থেকে এটা বাদ গেলে এটা তত বড় হবে। খুবই কমন সেন্স না এটা?
খুবই কমন সেন্স। তার মানে কি, এই যে এই বল বল লাথি দেওয়ার, আমি লাথি দিয়ে বুঝাইতেছি কেন, এটা একটু গ্রাম্য টাইপ হয়ে যাচ্ছে যদিও, তো লাথি শব্দটা একটু খারাপ শোনা অনেক সময়, তোমরা মাইন্ডে নিও না। বাট তুমি যে মনে করো যে বল লাথি দেওয়া বলতে ফুটবল লাথি দেওয়া বুঝাচ্ছি আমি যদিও, ঠিক আছে? তো এই ফুটবল যত জোরে লাথি দিবা, ওই ফুটবলের স্পিড তত বেড়ে যাবে। স্পিড যত বেড়ে যাবে, ভরবেগের পরিবর্তন তত বেশি হবে। ভরবেগের পরিবর্তন তত বেশি হবে। তো সমানুপাতিক শব্দটা বলতে কি বোঝায়? সমানুপাতিক শব্দটা একটা আমার বন্ধুর মতো মনে করো। সমানুপাতিক এটাকে চিহ্ন দ্বারা প্রকাশ করলে কিভাবে চিহ্ন দ্বারা প্রকাশ করে? এইভাবে প্রকাশ করে, অলওয়েজ এইভাবে প্রকাশ করবা। এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন, অনেকে এটাকে আলফা দ্বারা আলফাও বলে, এটা আলফা হয়ে গেল, তাহলে এইভাবে প্রকাশ করবা। এটা সমানুপাতিক চিহ্ন বেশি মানায় আর কি। এটাকে এটা দাও, এটা বেশি মানায় সমানুপাতিক। দেখতে অন্যরকম হয়ে যায় তো এটা। সমানুপাতিক চিহ্নটা দেখতে এরকম। সমানুপাতিক বলতে কি বোঝায়? ওই যে বলে না যে কে কে পিকনিকে যাবা, আমার বন্ধু গেলে আমিও যাবো, আমার বন্ধু যাবে না আমিও যাবো না, আমার বন্ধু 10টা খাইলে আমি 10টা খাবো, ও না খাইলে আমি খাবো না, এরকমটা না, এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তোমার আর তোমার বন্ধুর মধ্যে সমানুপাতিক সম্পর্ক, ও যা হবে আমি তা হব, ও বেশি হলে আমি বেশি হব, ও কম হলে আমি কম হব, শেষ। সমানুপাতিক বোঝা তোমাদের শেষ। তাহলে ব্যাপারটা কি হইলো? সমানুপাতিকটা হইলো দুইজন সমানুপাতিক হওয়া মানে কি, ও যা করবে আমি তাই করব, ও বেশি হলে আমি বেশি হব, ও কম হলে আমি কম হব, শেষ। তাহলে কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল কোনটা? এই যে এফটা হচ্ছে প্রযুক্ত বল। এটাই তো তুমি প্রযুক্ত করছো। প্রযুক্ত মানে কি? তুমি যেটা দিছো সেইটা। তাহলে এটা হচ্ছে তোমার প্রযুক্ত বল। যে বলে লাঠিটা দিলা, প্রযুক্ত বল। তাহলে প্রযুক্ত বলের সমানুপাতিক কে? ভরবেগ পরিবর্তনের হার। ভরবেগ পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এখানে? আমার আরেকটা পেজ গেল কোথায়? এখানে কি পুরো পেজটাই কপি হয়েছে? আচ্ছা, আমি এতটুকু মুছে দিচ্ছি। তাহলে সমানুপাতিক শব্দটা কি বলতে কি বুঝালাম? ও যে করবে, ও যা করবে আমি তাই করব। তাহলে আমাদের এখানে হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রযুক্ত বল। যে বলে তুমি লাঠিটা দিলা, প্রযুক্ত বল। প্রযুক্ত বল যত বেশি হবে, এই ভরবেগের পরিবর্তনটা কি তত বেশি হবে না? অবশ্যই বেশি হবে। তোমার মনে করো, এই যে একটু আগে যেটা বললাম, স্পিড ছিল 10, লাথি দেওয়ার পরে বলের স্পিড হয়ে গেছে 200। আরো যত জোরে আরো জোরে যদি লাথি দিতা, তাহলে আরো বেশি হইতো। তাহলে আরো বেশি হলে কি হইতো? পরিবর্তনটা বেশি হয়ে যেত না? এই যে 200 থেকে 10 পরিবর্তন কত? 190। তারপর এটা যদি আরো বেশি হইতো, আরো জোরে লাথি দিলে 400 হয়ে যেত। মনে করো 400 থেকে 10 বাদ দিলে পরিবর্তনটা আরো বেশি হইতো না? 400 বিয়োগ 10 390 হয়ে যেত। পরিবর্তনটা খুবই বেশি হইতো না? তো পরিবর্তনটা যত বেশি হচ্ছে, বল যত বেশি হচ্ছে, লাথি যত জোরে হচ্ছে, পরিবর্তনটা তত বেশি হচ্ছে। প্রথম লাইনটা আমাদের এটাই বলছে, কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তুমি যত জোরে লাথি দিচ্ছ, লাথি দেওয়াটা তোমার প্রযুক্ত বল, লাথি দেওয়াটাই তোমার প্রযুক্ত বল, তাহলে তুমি যত জোরে লাথি দিচ্ছ, ভরবেগের পরিবর্তনের হার তত বেশি, কারণ এটা সমানুপাতিক। সমানুপাতিক, ঠিক আছে। তাহলে আমরা একটু বুঝি সমানুপাতিক জিনিসটা আসলে এখানে কি বললো। তাহলে আমাদের এই কথা অনুযায়ী আমার আসতেছে ভরবেগের পরিবর্তনের হার বের করছি একটু আগে, ডেল পি ভাগ টি। এটাই তো ভরবেগের পরিবর্তনের হার। কার সমানুপাতিক? প্রযুক্ত বলের সমানুপাতিক। এই চিহ্নটার নাম কি? সমানুপাতিক। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা কি বোঝায় এখানে? দেখো, এই চিহ্ন দ্বারা বুঝো এখন থেকে। এই বল যত বেশি হবে, এই তীর চিহ্ন দ্বারা বেশি বুঝাচ্ছি, ভরবেগের পরিবর্তন তত বেশি হবে। বল যত কম হবে, অন্য কালার দিই, বল যত কম হবে, তারপর ভরবেগের পরিবর্তনের হার তত কম হবে। ওই যে বললাম না, আমার ফ্রেন্ড গেলে যাব, তারপর আমার ফ্রেন্ড বেশি খেলে আমি বেশি খাবো, এরকমটা। যে ও বেশি হলে আমি বেশি হব, এরকমটা। তাহলে হচ্ছে সমানুপাতিক চিহ্নর মানেই হচ্ছে এইটা, ও যত বেশি এফ তত বেশি, ও যত বেশি
এফ তত বেশি। তার মানে ভরবেগের পরিবর্তন তত বেশি যদি এফটা বেশি হয়। বাহ্যিক বল যত বেশি হবে ভরবেগের পরিবর্তনের হার তত বেশি হবে। এটাই হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র। কিন্তু আমরা তো সমানুপাতিক দিয়ে অঙ্ক টঙ্ক করি না, সমানুপাতিক দিয়ে অঙ্ক টঙ্ক করি না, সমানুপাতিকটা তুলে ফেলি। এটা হচ্ছে সূত্রের বিবৃতি, খ নম্বরে আসে এগুলো। 2 মার্কের প্রশ্নের জন্য এতটুকু লিখে দিতে হবে। 2 মার্কস। বলবে নিউটনের দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করো। কি বলবা? প্রথমে সংজ্ঞাটা দিবা, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যত বেশি দিব ভরবেগের পরিবর্তন তত বেশি হবে, বল যত কম দিব ভরবেগের পরিবর্তন তত কম হবে, কারণ সমানুপাতিক সম্পর্ক। এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। এটা কি কি বুঝাইলো? বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে, এটা কি বুঝাইলো? এটা বুঝাইলো হচ্ছে এই যে বল যেদিকে ক্রিয়া করে মানে বল যেদিক বরাবর কি করবে? কাজ করবে। তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে এই যে আমি লাল দাগ যে দিছি, বল কোন দিকে কাজ করতেছে? এই সোজা বরাবর কাজ করতেছে। বল এইদিকে কাজ করতেছে। বল যেদিকে ক্রিয়া করে, বল এই দিকে ক্রিয়া করতেছে, যে তীর চিহ্ন বরাবর এই দিক বরাবর ক্রিয়া করতেছে, তাহলে ভরবেগের পরিবর্তন এই দিক বরাবরই ক্রিয়া করবে। মানে এই যে বলটার স্পিড এই দিক বরাবরই বাড়বে, এই দিক বরাবরই বাড়বে যদি বলটা ঠিকঠাক দিতে পারো। এখন বলতে পারো ভাই আমি তো অনেক সময় সোজা লাথি দিই বল বামে চলে যায়। ওরকম চিন্তা করা যাবে না। মনে করো তুমি লাথি দিছো একদম সোজাই গেছে, তুমি যেদিক বরাবর লাথি দিছো একদম সেই দিক বরাবরই গেছে। এভাবে চিন্তা করতে হবে। এখন যে বরাবর লাথি দিছো একদম সেই বরাবরই গেছে। বা ওই যে অনেক সময় তোমরা দেখছো না মেশিন থেকে বল নিক্ষেপ করে, গোলকি প্র্যাকটিস করে, তো অনেক সময় এইগুলো দেখছো তো তোমরা। তো এখান থেকে বল যেদিকে বল কিন্তু একটা দিকে ফিক্সড করে দিলে শুধু ওই দিক বরাবরই ছুটবে বলগুলা বারবার। আবার অটো ফিক্সড করে দিলে একসময় একদিকে ছুটে মানে ছুড়ে মারে আর কি। তো মনে করো বল যেদিক বরাবর দিচ্ছে ও ওই দিক বরাবরই ক্রিয়া করতেছে, তাহলে বল এদিক বরাবর দিলে বলটা কিন্তু এদিক বরাবরই যাবে। বল এদিক বরাবর গেলে, বল যদি এদিক বরাবরই যায় তাহলে হচ্ছে তোমার ভরবেগের যে পরিবর্তনটা সেটা এই দিক বরাবরই হবে। আচ্ছা আরো যদি এক্সপ্লেন করি, এখানে দেখো বল একটা একটা বল আছে তোমার এখানে, এটাকে বল দিলা, ধাক্কা দিলা এদিক বরাবর, তাহলে বল কোন দিক বরাবর কাজ করতেছে? এই যে ডান দিক, এই দিক বরাবর ডান দিক বরাবর কাজ করতেছে। তীর চিহ্নটা দেখো, এটা বাম এটা ডান, তীর চিহ্নটা কোন দিক বরাবর? ডান দিক বরাবর। তাহলে এই বলটা তুমি বল দিছো বা ধাক্কা দিছো, এটা ডান দিক বরাবর কাজ করতেছে। তাহলে ওর স্পিড কোন দিক বরাবর বাড়বে? এই দিক বরাবরই তো স্পিডটা বাড়বে, ডান দিক বরাবরই তো স্পিড বাড়বে। স্পিড মানে কি? বেগ। স্পিড মানে হচ্ছে বেগ। আর ভরবেগ জিনিসটা কি? পি হচ্ছে এমভি, ভর আর বেগের গুণফলই তো ভরবেগ। তাহলে বেগ যেদিকে ক্রিয়া করতেছে অবশ্যই ভরবেগ সেদিকেই হবে, কারণ এই বেগ যেদিকে ক্রিয়া করে ভরবেগ তো সেই দিক বরাবর থেকেই পাই আমরা, বেগ থেকেই তো ভরবেগটা পাচ্ছি। তাহলে বেগ যদি পূর্ব দিকে হয় ভরবেগটা অবশ্যই পূর্ব দিকে পাবো, কারণ বেগ থেকেই তো ভরবেগটা পাচ্ছি। এতটুকু বুঝলেই হবে, এর বেশি গভীরে যাওয়ার দরকার নাই, কারণ দিন শেষে আমাদের অঙ্ক পারতে হবে। এই কনসেপ্ট দিয়ে বেশি দূর আগানো যায় বলতে, কনসেপ্ট দিয়ে তুমি অনেকদিন টিকে থাকতে পারবা, বাট অঙ্ক পারতে হবে। যে অঙ্ক পারবা, কনসেপ্ট জানবা, তাহলে ঠিক আছে। ওকে, তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে, দেখলাম এখানে সূত্রটা দেখলাম, আমি সূত্রটা আবার একবার বলতেছি। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে, তার মানে তুমি লাথি বা বল বা ঠেলা যেদিকে দিবা সেদিক বরাবরই স্পিড বৃদ্ধি পাবে, আর সেদিক বরাবর স্পিড বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে সেদিক বরাবর ভরবেগের পরিবর্তনটা ঘটবে। বুঝতে পেরেছ? আচ্ছা ঠিক আছে, তাহলে এই সূত্রটা আমাদের একটু একটু মানে বাড়াইতে হবে। তাহলে এখন আমরা একবার এই সূত্রটা লিখে ফেলবো। একবার সূত্রটা কি? প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক। শেষ। দেখছো? মানে এটা মুখস্থ করা লাগে না, এমনি হয়ে যায়। এরপর তুমি একটু সাজাবা আর কি, এইখানে এতটুকু তো লিখতে পারবা তোমরা, এতটুকু তো এমনি মনে থাকবে। প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক, এতটুকু যদি সংজ্ঞায় লিখতে পারো, তারপর একটু মেকআপ করবা, এই যে যেমন আমি মেকআপ করে লিখছি, একটু মেকআপ করবা। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে, এভাবে লিখে একটু মেকআপ করা লাগে। কিন্তু মেইন জিনিস কিন্তু এটাই, মেইন থিমটা এটা, সামারিটা মনে রাখবা সবসময়। মুখস্থের ক্ষেত্রে সামারি মনে রাখবা। আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুকু পাইছি। এখন এইভাবে তো আমরা অঙ্ক করি না, আমরা অঙ্কে কি থাকে? সমান চিহ্ন থাকে।
তো সবসময় মনে রাখবা, সমানুপাতিক যদি তুলে দিই, সমানুপাতিকের পরিবর্তে আসবে একটা সমান চিহ্ন এবং একটা ধ্রুবক। একটা ধ্রুবক আসবে এবং একটা সমান চিহ্ন আসবে। সবসময় এটা মনে রাখবা। আপাতত মনে রাখো, এটা আমরা প্রত্যেকটা অধ্যায়ে নতুন নতুন সূত্র আসবে, এরকম কার্যকলাপ করবো, তো আস্তে আস্তে অভ্যস্ত হবা এবং পরে বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে সমানুপাতিকটা তুলে দিলে একটা সমান চিহ্ন আসবে এবং একটা আসবে হচ্ছে ধ্রুবক, এবং এই পাশে কি কি রইলো, ডেল পি ডিভাইডেড বাই টি। ওকে, চাইলে ধ্রুবক সমান সমানটা এটা অনেক ডিটেলসে বোঝানো যায়, কিন্তু তোমাদের এখন প্রয়োজন নেই, পরবর্তীতে আস্তে আস্তে বুঝতে পারবে, এখন মাথার উপর দিয়ে যাবে। তাহলে এফ, নিউটন সাহেব এই ধ্রুবকটাকে ওর নামের অনুযায়ী এন দ্বারা প্রকাশ করছে, এন দ্বারা প্রকাশ করছে। ঠিক আছে, এন বা কে দ্বারা যে কোনো একটা ধ্রুবক জিনিসটা, তো ধ্রুবক জিনিসকে তুমি যে কোনো জিনিস দ্বারা প্রকাশ করতে পারো। ধরো আমি কে দ্বারা প্রকাশ করলাম, ধরো আমি কে দ্বারা প্রকাশ করলাম, কে দ্বারা যদি প্রকাশ করি একটা ধ্রুবককে, তাহলে এখানে ডেল পি ডিভাইডেড বাই টি। তাহলে সমানুপাতিকের পরিবর্তে কে কে আসলো দেখো, সমানুপাতিকের পরিবর্তে একটা সমানুপাতিক ছিল, সমানুপাতিকের পরিবর্তে আসলো একটা সমান সমান এবং একটা কে, এই দুইটা জিনিস আসলো। এর পরবর্তীতে এফ, নিউটন সাহেব বলল এই ধ্রুবকের মান, নিউটন সাহেব যা বলছে আমরা তাই করছি, এই ধ্রুবকের মান হচ্ছে 1, এই ধ্রুবকের মান হচ্ছে 1 নিউটন, মানে 1 নিউটন, 1 নিউটন বল। 1 নিউটন দেখে তো বুঝতে পারতেছো যে এটা হচ্ছে একটা বলের মান, নিউটন দেখে বুঝতেছো এটা একটা বলের মান। এফ, এফ এর মান হচ্ছে 1 নিউটন, তবে এটাকে কে দ্বারা প্রকাশ করলাম এখানে আর কি। তো নিউটন সাহেব বললো হচ্ছে কে এর মান হচ্ছে 1, কে এর মান হচ্ছে 1, এই নিউটনটা হচ্ছে একক, একক, কে এর মান হচ্ছে 1, তাহলে 1 বসাই দিলাম, তাহলে ডেল পি ডিভাইড বাই হচ্ছে টি। এরপরে 1 তো এখানে থাকা যায় কথা, না কথা তাই কথা, 1 দ্বারা গুণ করলে তো আর কিছু থাকে না, তাহলে এফ ইকুয়ালস টু 1 দ্বারা গুণ করলে তো আর 1 থাকে না, ডেল পি ডিভাইডেড বাই টি, ডেল পি ডিভাইডেড বাই টি, এটা আসলো আমাদের। আচ্ছা, ডেল পি ডিভাইডেড বাই টি এতটুকু আসলো না, তো এতটুকু একটা সূত্র হিসেবে মনে রাখবা, বক্স করে দিচ্ছি। দেখো এখানে আমি কাহিনীটা কি করছি, এক বাক্যে যদি বলে দিই, সমানুপাতিকটা উঠে একটা ধ্রুবক আসছে, একটা সমান চিহ্ন আসছে, ধ্রুবকের মান হচ্ছে 1, 1 লিখলেও যা, না লিখলেও তাই, শেষ, শেষ। সমানুপাতিকের পরিবর্তে সরাসরি সমান আসলো, কারণ ধ্রুবকের ভ্যালু হচ্ছে 1। তোমরা কি আদৌ আসো? 5 মিনিট আছে এখনো। আচ্ছা, আমাদের আর 5 মিনিটের মতো আছে, আমি সূত্রটা প্রতিপাদনটা শেষ করি। হ্যাঁ, প্রতিপাদন কিন্তু তোমাদের পরীক্ষা আসবে না, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা খাতায়, অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবা, রেগুলার এটা রেগুলার। বেশি সময় লাগবে না ভাই, আমার ক্লাসে পড়া মনে হয় 20 মিনিট পড়লেই হয়ে যাবে তোমাদের, 20 মিনিট পড়লেই হয়ে যাবে। আর 20 মিনিট যদি কেউ পড়ে ভাই, সত্যি কথা পারবে, আশা করা যায় পারবে। আর যদি না বুঝে থাকে তাহলে তো কোনো সমস্যা নাই, না বুঝলে দরকার পড়লে ওইটা আমি আরও 10 বার পড়াই দিব, কোনো সমস্যা না। তাহলে এফ ইকুয়ালস টু ডেল পি ডিভাইডেড বাই টি, ডেল পি ডিভাইডেড বাই টি একই তো আসলো তাই না, কারণ হচ্ছে এখানে ধ্রুবকের মান হচ্ছে 1। আর ক্লাস রেকর্ড তো থাকলোই, যেটা বুঝলা না, মনে করো রিভিশন দেওয়ার সময় বুঝতেছো না, ধুপ করে ক্লাস রেকর্ড থেকে দেখে এসে আবার শুরু করলা, হয়ে গেল সমাধান তোমার হাতে। আর বেশি না বুঝলে আমাকে একটু ভয়েস দিলে, ভাই জিনিসটা বুঝি না, একটু এক্সপ্লেন করে দেন ভয়েসে, আমি ভয়েস দিয়ে দিব তোমাদেরকে। ওকে, ঠিক আছে। তাহলে এরপরে কি করা যায় দেখো, এটা একটা সূত্র হিসেবে মনে রাখবো, কিন্তু এটা আমাদের বেশি কাজে লাগে না, বেশি কাজে যেটা লাগে সেটা আমরা এখন প্রতিপাদন করব। আমাদের মেইনলি কি আসলো, এফ ইকুয়ালস টু ডেল পি ডিভাইডেড বাই টি, ডেল পি ডিভাইডেড বাই টি। তাহলে এখান থেকে এফ সমান সমান ডেল পি কে কীভাবে লেখা যায়, ডেল পি জিনিসটা কী ছিল, ডেল পি জিনিসটা ছিল হচ্ছে এম ভি মাইনাস এম ইউ, আর এক্সপ্লেন করতেছি না এখানে, এম ভি মাইনাস এম ইউ। ওকে, তাহলে ডেল পির জায়গায় বসাই দিই ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ, নিচে হচ্ছে টি। এফ ইকুয়ালস টু, এখন দেখলেই বলবা ভাইয়া এটা তো জিনিসটা দেখছি আমরা,
ঠিক আছে, দেখলেই বলবা। দেখো এম, এখান থেকে ভি মাইনাস ইউ ডিভাইড বাই হচ্ছে টি। আচ্ছা, তোমাদের এটা গতি অধ্যায়ে পড়াইছি, দেখবা মনে করবা ত্বরণের সূত্র আছে একটা, বেগের পরিবর্তন ভাগ হচ্ছে সময়, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। পড়াইছি কিনা বলো? সূত্রগুলো যে মুখস্থ করতে বলছিলাম হয়তো তখন করো নাই। গতি অধ্যায়ে আমি অনেক সময় দিছি, যদিও মানে অনেক সময় নিছি, প্রথম দিকে অনলাইনে একটু অ্যাটাচ হতে সময় লাগছে সবারই। তো এ হচ্ছে ত্বরণ, জিনিসটা হচ্ছে বেগের পরিবর্তন ভাগ সময়, উপরে ভি মাইনাস ইউ। ভিউ মাইনাস ইউ মানে কি? পরিবর্তন, ডিভাইড বাই হচ্ছে সময়। পরিবর্তন মানে কি? পরিবর্তন জিনিসটা কিভাবে হইলো? ভি মাইনাস ইউটা কি? ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ। তো শেষ বেগ থেকে আদি বেগ বাদ দিলেই তো পরিবর্তনটা পাইলা। ওইটাকে টি দ্বারা ভাগ করা মানে হচ্ছে পরিবর্তনের হার, আর বেগ পরিবর্তনের হারটাই তো ত্বরণ। বেগ পরিবর্তনের হারটাই তো ত্বরণ। তাহলে দেখো এখান থেকে আমি বলতে পারি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি হচ্ছে কি? ত্বরণ। এই যে এখানেও দেখো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি আছে, খেয়াল করছো? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি আছে, তাহলে ওইটার সমান আমি লিখে দিতে পারি, ত্বরণ লিখে দিতে পারি। তাহলে হচ্ছে আমার ছিল হচ্ছে এখানে এম, এমটা বসবে, আর এই সাদা বক্স থেকে এটা আসবে হচ্ছে এ। এই সূত্র দেখছো, এফ ইকুয়ালস টু এম এ? দেখছো এই সূত্র, এফ ইকুয়ালস টু এম এ সূত্র দেখছো? সাবাস, জীবন যুদ্ধে তো আগাই গেছো দেখা যায়। আচ্ছা ঠিক আছে, বন্ধ হয়ে গেল না? আগে বলো সূত্র দেখছো কিনা ওইটা? হয়তো দেখলে খুবই ভালো, খুবই ভালো, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন এই সূত্রটা দেখার জন্য। আচ্ছা, তাহলে প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র পড়লাম, তোমরা এখান থেকে সমস্যা খুঁজে বের করবা, নেক্সট ক্লাসে আমাকে জানাবা। আজকের মতো তোমাদেরকে আর আমার বিদায় দেওয়া লাগবে না, গুগল মামাই আমাদেরকে বিদায় দিয়ে দিচ্ছে।